হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি ইমরান অ্যান্ড আমার সাথে আছে আমার বিলিয়নার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ব্রো সজীব আমিনুর রহমান। সজীব, সে সামথিং। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আহ, আমার নাম আমিনুর রহমান সজীব। আজকে আমরা মূলত দুই বন্ধু পডকাস্ট করতেছি। পাঁচটা জিনিস আমরা শেয়ার করব যেগুলা সবারই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাইতে লাগবে বা সবার এটা করা উচিত। এই পাঁচটা জিনিস, এখানে আধ্যাত্মিকতার কিছু বিষয় আছে, প্লাস ইসলামিক কিছু আমল আছে যেগুলো করা দরকার। এগুলো করলে সফলতা ইনশাল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আমাদের দিয়ে দিবে। তো নাম্বার শুরুতেই যদি আমি বলি, সেটা হচ্ছে, শুরুতে তুমি বলবা না আমি বলবো? না, তুমি বলো। আচ্ছা, শুরুতে আমি যেটা বলবো যে একজন মুমিন হিসাবে আমাদের প্রথমে 5 ওয়াক্ত সালাত আদায় করা উত্তম। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এরপরে আল্লাহর যদি আরও নিকটে যাইতে হয় তাহলে সুন্নত আদায় করার পরে আমাদের নফল ইবাদত আদায় আদায় করতে হবে। এতে করে আমরা আল্লাহ তাআলার কাছে কাছে পৌঁছাবো। আর যখনই আমরা আল্লাহ তাআলার কাছে যাব তখনই আমাদের আর কিছু দরকার নাই। এটাই মূলত সফলতা। তো যে যত বেশি আল্লাহর কাছে যাইতে পারে আর কি, সান্নিধ্য অর্জন করতে পারে। তো আমি যেটা রাখবো ফার্স্টে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পরে, সুন্নতের পরে আপনারা একটা আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আপনারা ইশরাক পড়ার চেষ্টা করবেন। ইশরাক কোনটা? সেটা হচ্ছে আপনারা যদি ফজরের নামাজ মসজিদে পড়ে থাকেন, মসজিদে পড়ার পরে সে যেখানে থাকবেন সেখানেই বসে থাকবেন মানে সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে থাকবেন। বেসিক্যালি যেখানে ফজরের সালাত আদায় করছেন সেখানেই থাকা উচিত। বাট আমাদের যেই ট্রেডিশনাল মসজিদগুলো, এগুলোতে তালা দেয়। তো আপনি মসজিদের বারান্দায় বসতে পারেন। বসে আপনি নির্দিষ্ট কিছু আমল ইউটিউব দেখে বা গুগল দেখে নোট করে নিয়ে ওই সব আমল করতে পারেন, রিজিক বৃদ্ধির আমল। প্লাস ওই 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে আপনি মসজিদ থেকে একবার আসতে পারেন। এটা হবে আমার পয়েন্ট। তাহলে আপনি একটা কবুল হজ আর কবুল উমরার নিকি পাবেন। তো এটা যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে অনেক ফজিলত আমি আমার লাইফের এক্সাম্পল দিয়ে বলে দিতে পারবো। সো এক্সাম্পল দিলে অনেক লেট হয়ে যাবে পডকাস্টটা। সো নেক্সটে আমি সজীবকে অনুরোধ করছি নেক্সট টিপসটা বলার জন্য। আমার নেক্সট টিপস হচ্ছে, একজন মুসলিম বা একজন মুমিন হিসাবে আমাদের ফরজ নামাজের পর আমাদের তাহাজ্জুদ নামাজ অবশ্যই পালন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের নবী যখন অনেক কঠিন সময় পার করছেন তখন তাকে বলছেন যে আসলে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, আমি তোমাকে সফলতা দিয়ে দিব। সো আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সময় 2টা বা 3টার সময় আমাদের ব্রেন ওয়েভ ডিফারেন্ট ভাবে কাজ করে। এবং আমরা যদি বাহ্যিক ভাবে দেখি, মানে বর্তমান সায়েন্স অনুসারে অনেকেই বড় বড় সায়েন্টিস্ট যেমন নিকোলা টেসলা, সেও রাত 3টার দিকে উঠে সে তার কাজ করছে। সো সব মিলিয়ে দেখা যায় এই সময়টা আমাদের বাস্তব জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা যদি আমাদের সফলতা দ্রুত অর্জন করতে চাই, আমাদের এই সময়টাতে ঘুম থেকে উঠে দোয়া করা বা প্রার্থনা করা বা যে কোনো ধরনের স্পিরিচুয়াল প্র্যাকটিস করাটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও আসলে সজীব যেটা বললো সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। ও ও ও ও হচ্ছে ফরজের পরে ও নফলেই ও বেশি করলো। অ্যাবসলিউটলি রাইট। ওই সময় আল্লাহ তাআলা বলা হয়েছে যে প্রথম আকাশে নেমে এসে বলে যে আমার বান্দারা তোমরা কে কী চাও, তাই না? তাহাজ্জুদের সময়টায়। হ্যাঁ, তো অবশ্যই। হ্যাঁ, তো আসলে আমরা আর কি 5 ওয়াক্ত, আগে মুসলিম হিসাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক করতে হবে, তারপরে কিন্তু এগুলোর কথা বলতেছি। দেন আমি যেটার কথা বলবো যে ল অফ অ্যাট্রাকশন একটা জিনিস আছে। ল অফ অ্যাট্রাকশন কি সেটা আমি বুঝে দেই। সেটা হচ্ছে আপনি একটা জিনিস পাবেন, সেটাকে বর্তমান সময়ে অনুভব করা। ধরেন, আমাকে যদি ধরেন, তাহলে আমি ইউএফসি ডাবল চ্যাম্প হইতে চাই, প্লাস আমি একজন মিলিয়নিয়ার হইতে চাই। তো আমি এটার জন্য কিছু কাজ করি। অ্যান্ড আমি ধরেন ইউএফসি লাইটওয়েট ডিভিশনের বেল্ট যদি আমার কাঁধে থাকে, তাহলে ওই মুহূর্তে আমার যে হ্যাপিনেসটা, সেইটাই আমি প্রেজেন্টে ঘটাবো। অর্থাৎ আমার সকল বিহেভ আচরণ সবার সাথে আমি আমার যেটা হইতো, যেটা ওই বিলটা পাওয়ার পরে যে যে আমি লাইফ লিড করতাম, সেই লাইফ লিড আমি এখনই করব। আমার অনুভূতিটা যেন আমার প্রেজেন্ট টেন্সে আসে।
তো একটা জিনিস যেটা পাবো সেটার খুশি আনন্দ সেটাকে প্রেজেন্ট টেন্সে আনায় ল অফ অ্যাট্রাকশন, মানে ওই জিনিসটাকে আকর্ষণ করা আর কি। তো এটা যদি আপনারা রেগুলার করতে পারেন, এক জায়গায় বসে একটু চোখ বন্ধ করে জাস্ট নিজেকে অনুভব করবেন যে অলরেডি আই হ্যাভ দিস, এখনই আমার ওটা জিনিসটা আছে। তো তখন আল্লাহ যখন আপনার এই চেষ্টাটা দেখবে, আল্লাহ আর তারপরে আপনি আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ আপনাকে সফলতা চূড়ান্ত শিখরে পৌঁছে দিবে। নেক্সট বলো, তুমি কি বলবা? ইমরান যেহেতু বললো যে ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশনের অনেক গুরুত্বপূর্ণ দুইটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন এবং হচ্ছে স্ক্রিপ্টিং। আমি যেটা বললাম যে আসলে তাহাজ্জুদের সময় ওঠা এবং সেই সময় আমাদের ব্রেন ওয়েভ, থিটা ওয়েভ চলে আসে। তো সেই সময় যখন আমরা ভিজুয়ালাইজেশন করব, যখন ভাববো যে এটা অলরেডি হয়ে গেছে, এটা অলরেডি ডান, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেই ইনফরমেশনটা খুবই দ্রুত পৌঁছে যাবে এবং সে ক্যাচ করতে পারবে। দেন আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই সে যে কোনো ভাবে একটা রাস্তা তৈরি করবে যেটা আপনাকে আর কি সফলতার দিকে নিয়ে যাবে। সো এখানে আমরা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন, তখনও সেম ব্রেন ওয়েভ তৈরি হয় আমাদের ব্রেনে। আপনি ঘুমানো যাওয়ার আগে আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন, এবং হচ্ছে আপনি ঘুম থেকে উঠে ভিজুয়ালাইজেশন করতে পারেন। এবং এর আগে হচ্ছে আপনি স্ক্রিপ্টিং করতে পারেন প্রেজেন্ট টেন্সে, লাইক আপনি ওই পরিমাণ অ্যামাউন্ট টাকা বা যে কোনো কিছু আর কি যেটা অ্যাচিভ করতে চান, আপনি প্রেজেন্ট টেন্সে লিখবেন যে আই অলরেডি অ্যাচিভ দিস টাইপ অফ গোলস, আই অলরেডি অ্যাচিভ দিস মাই গোলস, এরকম আর কি। আপনি যেটা চান সেটা প্রেজেন্ট টেন্সে লিখবেন, যাতে করে মনে হয় ওই জিনিসটা আপনার কাছে অলরেডি আছে। এইভাবেই আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করবেন, দেন ধীরে ধীরে আপনার রিয়েলিটি চেঞ্জ হবে। এটা যেহেতু রাতারাতি হবে না, কারণ আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড বর্তমানে ডিফারেন্ট প্রোগ্রামে আছে, সেটা ধীরে 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 আপনার ভিজুয়ালাইজেশন এবং স্ক্রিপ্টিং এর মাধ্যমে এটা পরিবর্তন হবে। তো এটাই। আচ্ছা, ও যেটা বললো ল অফ অ্যাট্রাকশনের সাথেই জুড়ে আছে হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যান্ড স্ক্রিপ্টিং। আপনারা এগুলো যদি রেগুলার করেন ইবাদতের পাশাপাশি, তাহলে দ্রুত ফলাফল চলে আসবে। অ্যান্ড লাস্ট টাইম যেটা বলতে চাই সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং, ডোন্ট থিঙ্ক নেগেটিভ। আসলে আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী আলোচনা করি, তাহলে এখন আমরা একটু রিয়ালিটি নিয়ে আলোচনা করি। আমরা আসলে বাঙালি, দিন শেষে আমাদের মাইন্ডসেটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা অলৌকিক কিছু ভাবতেই পারি না। যদি আমরা ইউএফসির দিকে তাকাই, খাবিব 29টা ফাইট করেছে, একটাও হারেনি। তো এরকম মাইন্ডসেট কি বাংলাদেশের কারো আছে? নাই। আমরা লাইক আমরা যে কোনো সেক্টরে আমরা পজিটিভ থিঙ্কিংটা আমাদের মাথায় আসে না, অলওয়েজ নেগেটিভ থিঙ্কিং, যে হায় আল্লাহ যদি এটা না হয়, যদি ওটা হয়। ইসলামে কিন্তু যদি কথাটা লাইক পছন্দনীয় না, মানে যদি এটা না হয়, যদি ওটা হতো, এরকম কিছু না। এক কথা শেষ, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটাই হবে ইনশাল্লাহ, সেটাই হবে। দ্যাটস ইট। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, ডোন্ট থিঙ্ক নেগেটিভ। আমার লাস্ট এটাই থাকবে। অ্যান্ড আসলে এটা চাইলেও আপনি পারবেন না যে পজিটিভ থিঙ্কিংটা করার, কারণ আমাদের মাইন্ডসেটটা এভাবেই তৈরি করা হয়েছে। সেই ধরেন স্কুল কলেজ থেকে আমি আর সজীব ধরেন একসাথে পড়ালেখা করছি, আমরা পিএসসিতে যেভাবে আমাদের পিএসসি জিএসসি, এখনও আমাদের যেই স্কুলের কাঠামোটা, যে স্কুল কলেজ ভার্সিটি অনার্স মাস্টার্স যে কাঠামোগুলো তৈরি করা হয়েছে, এগুলোর যে মানে বলো সজীব, যে এত বড় স্ক্যাম, মানে বলার বাহিরে। লাইক অ্যান্ড যে এটার মধ্যে দিয়ে আসতে মানে লাইক ডিফারেন্ট থিঙ্কিং কেউ করতে পারবে না, যে ওর দ্বারা ওটা পসিবল। অ্যান্ড এটাই, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং। অ্যান্ড আমি বলবো যে এসব কিছু মানে স্কুল কলেজ পড়েন, সমস্যা নেই, পড়ালেখা সব কিছু নিজের কাছে। বাট এই জিনিসগুলো যেগুলো বললাম, এগুলো তো পড়ালেখা ছেড়ে দেওয়া লাগতেছে না। আর আপনি ছেড়ে দিলেও, যদি ছেড়ে দেনও, তাহলে একটা ভালো স্কিল ধরে তারপর ছেড়ে দিবেন। আর বাংলাদেশের পড়ালেখা ওই গৌরবময় কিছু না। আপনি যদি ভার্সিটির লিস্ট করেন, ঢাকা ভার্সিটিতে চান্স না পেলে মানুষ আত্মহত্যা করে, এটা সেটা। আর ঢাকা ভার্সিটির যদি আপনি র্যাঙ্কিং দেখেন, তাহলে আমি 200 মানে পৃথিবীর যদি ভার্সিটির যদি র্যাঙ্কিং করা হয়, তাই না, জানি না বাংলাদেশ অবশ্যই লাস্টের দিকে বা ওই লিস্টেই থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর আমরা সেটার জন্যই মানে জীবন দিচ্ছি, মরবো, সেটা প্লাস না পাইলেই, এইচএসসিতে প্লাস না পাইলে এখন মানুষ আত্মহত্যা করে। কি যুগ আসে গেছে! This is so sad reality, man.
হ্যাঁ এটাই বলো, রিয়েলিটি আরো কিছু বলো, সমস্যা নাই, আমাদের মেন আমরা যে 5টা নলেজ দিয়ে ফেলছি। ইমরান যেটা বললো যে আসলে অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করা, এটা আসলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সময় এটা আসলে অনেক টাফ। আমরা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করি, তো এখানে কিছু ব্রেনের কিছু মেকানিজম আছে। যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করি, যেমন রিলস বা ইউটিউব ভিডিও, কোনো ধরনের পারপাস ছাড়া যখন দেখি, তখন আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয় এবং ডোপামিন লেভেলটা স্বাভাবিক থেকে অনেক উপরে যায়। তো আবার যখন আপনি এই জিনিসগুলা বন্ধ করে দেন, সাথে সাথে আপনার ডোপামিন লেভেল নিচে চলে আসে এবং সেই সময় আপনার ব্রেনে কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন রিলিজ হয়, যেটা আপনাকে নেগেটিভ চিন্তা করতে বাধ্য করে। মানে আপনি নেগেটিভ চিন্তা করতেছেন না, বাট আপনার ব্রেনের এটা হয়ে যাবে, কেমিক্যাল আপনার করা আপনাকে নেগেটিভ চিন্তা করতে বাধ্য করতেছে। এটা সম্পূর্ণটাই কৃত্রিম। আমরা বর্তমানে যে চতুর্দিক যে হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত দেখি, যে আমি হতাশ, ডিপ্রেসড, মানে এখন তো বর্তমান যুগে ডিপ্রেসড হওয়া এক ধরনের ট্রেন্ড, যে ভাই আমি ডিপ্রেসড হয়ে গেছি, কি করবো বলেন। তো এটা আসলে আমরা ডিপ্রেসড না, আমাদেরকে ডিপ্রেসড বানানো হয়েছে। আর এই ডিপ্রেশন যখন আমরা ফিল করি, তখন লো লেভেল ইমোশন ফিল করি, লাইক স্যাডনেস, অ্যাঙ্গার, গিল্ট, শেম। সো এই ইমোশন গুলো আমাদের সাকসেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইমরান যে জিনিসটা বলে যে ল অফ অ্যাট্রাকশন, যে আপনি যেটা অলরেডি হ্যাভিং ইট, যখন আপনি কোনো কিছু অলরেডি হ্যাভিং এইভাবে যখন চিন্তা ভাবনা করবেন, তখন আপনার ইমোশন কিন্তু সবসময় ভালো থাকবে, মানে একটা পজিটিভ ইমোশন, ফিল গুড, কাম, এরকম। সো আপনি এখানে মূলত এখানে ইমোশনটাই আসলে মেইন ফ্যাক্টর। কি যখন আপনি কোনো কিছু আকর্ষণ করবেন, আপনার ইমোশনের মাধ্যমে আর কি আকর্ষণ করবেন। এছাড়াও সায়েন্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় একটা টার্ম আছে, যে আপনি যদি কোনো ইমোশন, অ্যাঙ্গার, গিল্ট বা শেম, নেগেটিভ আর পজিটিভ ইমোশন টানা 17 সেকেন্ড ধরে যদি ফিল করেন, আপনি পরবর্তী সিচুয়েশন আপনি সেম নেগেটিভ আর পজিটিভ সিচুয়েশন আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করবেন। সো এটাই যে আসলে এই যে সোশ্যাল মিডিয়া সবকিছুই আসলে আমাদেরকে ডিস্ট্রাক্ট করা এবং আমাদের ইমোশন, লো সেলফ স্টিম, এসব মানে কৃত্রিম ভাবে তৈরি করানো হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের সবসময় উচিত এইসব ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা এবং আমাদের ইমোশনটা ঠিক রাখা। আর আরেকটা জিনিস যদি আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দেখেন এই সব কিছুর মূলে যদি আপনি দেখেন যে ইশরাক পড়লেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন, ভিজুয়ালাইজেশন, স্ক্রিপ্টিং, ল অফ অ্যাট্রাকশন সব কিছুই করলেন, এই সব কিছু আপনি তখনই করতে পারবেন যখন আপনি একজন শক্তিশালী মুমিন হইতে পারবেন। আপনি আল্লাহর কাছে কিন্তু দুর্বল মুমিনের থেকে শক্তিশালী মুমিন খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলবো যে আপনার বডিতে ফোকাস দেন। আমি আপনাকে একটা কথা আজকে লিখে দিতে পারবো, সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি যখন এই ভিডিওটা দেখছেন, আপনার লাইফে কোনো না কোনো প্রবলেম আছে, রাইট? এটা সলিউশন কি? আপনি ইশরাক করবেন, তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ভিজুয়ালাইজেশন, স্ক্রিপ্টিং, দ্যাটস ইট। ভাই সকালে উঠে ইশরাকের সালাত আদায় করার পরে জুতা পায়ে, কিডস পায়ে দেন, স্নিকার্স পায়ে দেন, পায়ে দিয়ে ভাই দৌড় দেন। আপনার শরীর যতদূর পর্যন্ত গিয়ে না থামে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি দৌড়াতে থাকেন। আপনি একটা পর্যায়ে আপনি যাতে একদম বসে যান, থামাথামি নাই, দৌড়াতেই থাকেন। আপনার যে বর্তমান যে সময়ে যে প্রবলেমটা চলতেছে, এটা একটা সময় এটা সলভ হয়ে যাবে বা সরে যাবে লাইফ থেকে। বাট যেই প্রবলেমটা হবে, মানে আপনার শারীরিক যে একটা পরিবর্তনটা আসবে, আপনার দম বাড়বে, আপনার কাজের স্ট্রেন্থ বাড়বে, দেন আপনি দৌড়াতে একটা পজিটিভ থিঙ্কিং করে ফেলবেন। আপনি যেটার জন্য স্ট্রাগল করতেছেন, সেটা আপনি দেখেন যে সলিউশন কোনো সামাহাও হয়ে যাবে। আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সব কিছু করবেন, আল্লাহ তো দেখতেছে, তো এটা হয়ে যাবে জাস্ট। অ্যান্ড জিম করার চেষ্টা করবেন, একবেলা সকালে দৌড়ানোর চেষ্টা করবেন বা সন্ধ্যায় দৌড়ানোর চেষ্টা করবেন, আর সকালে আর এর মাঝখানে জিম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? জিম রাখার চেষ্টা করবেন, জিম করবেন, সপ্তাহে 6 দিন জিম করবেন, আর একদিন বডিতে রেস্ট দিবেন। প্লাস সাপ্তাহিক যদি রোজা থাকতে পারেন তাও ভালো। আসলে আমরা আমলগুলোর কথা বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আসলে আমরা যদি এই আমলগুলো আপনাদেরকে বললাম, যদি আমরাই না করি, তাহলে এটা অনেক বড় গুনাহ হয়ে যাবে। সো আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে এবং আমার বেস্ট ফ্রেন্ডকে হিদায়াত দান করুক, অ্যান্ড এই আমলগুলো করার তৌফিক দান করুক। এবং আপনাদের সবাইকে, যারা এই ভিডিওটা যখনই দেখতেছেন, সবাইকে যাতে করে আল্লাহ তাআলা এই সব কিছু করার তৌফিক দান করে, অ্যান্ড সবাই যেন সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যায়।
ঠিক আছে, আজকের এই পডকাস্টটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে, চ্যানেলের হয়তো বা নাম এখন মেবি আছে রোড টু সাকসেস, মোস্ট প্রবাবলি চেঞ্জ হবে, চ্যানেলের নাম হবে আল ইমরান সজীব। সো ইউজার নেম হবে MMA ফাইটার, লাইক এমনটা হবে। আমার যেহেতু MMA দিকে যাওয়ার শখ, সো খুব তাড়াতাড়ি চ্যানেলের নামও চেঞ্জ হবে। অ্যান্ড এটাই সজীব, লাস্ট ফিনিশিং কিছু বলো। ছোটো ভাই ব্রাদার এখন এইচএসসি পরীক্ষা দিয়ে খুব হতাশ, তাদেরকে কিছু মেসেজ দাও। হ্যাঁ, এই সময় দেখলাম যে কিছুদিন আগে আমাদের ইন্টারের রেজাল্ট দিল, এবার দেখি 50% ফেল এবং 50% পাস। অনেকে দেখি হতাশ, তারা নেগেটিভ চিন্তা ভাবনা করতেছে যে ভাই কি হবে, ক্যান আই ডু রাইট নাও। দে ফিল শেম, দে ফিল গিল্ট যে তারা A+ পায় নাই। এই জিনিসটা আসলে আমাদের যদিও এই পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের ভার্সিটিতে অ্যাডমিট পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট রিয়েল লাইফের ক্ষেত্রে ভাই দিন শেষে কিন্তু আমাদের টাকা পয়সা, দিন শেষে ওই জবই কিন্তু ফ্যাক্ট করে। আপনি যদি এখানে মানে রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে, বাট আপনি যদি আবার ভালো করে পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পান, দেন ভার্সিটিতে চান্স পাইলেও আপনাকে জব করতে হবে ভাই, যে কোনো ভাবে আপনার জব ম্যানেজ করতে হবে। সো এটা ইটস লং টার্ম গেম। সো এই রেজাল্ট আসলে অতটা বেশি কিছু ম্যাটার করে না যদি আপনি পরবর্তীতে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন। কামব্যাক করতে হবে। পুরুষ মানুষ আরও ভালো বেটার ওয়েতে কামব্যাক করে। হ্যাঁ, এটা কোনো আপু যদি ভিডিও দেখে থাকে, আপনিও কামব্যাক করেন, সমস্যা নাই। বাট ওই যে আর এইগুলা ভাই, আর যদি রিয়েল লাইফের কথা বলি ভাই, এইচএসসি ভার্সিটি কিচ্ছু মিন করে না, কিচ্ছু না যদি আপনার কাছে টাকা থাকে। এগুলা ডাজেন্ট ম্যাটার, কিছু না। Money is a second god. This is not true, but, Yes, but this is in not a true. real life, you can feel it. The money is the second god. এটা আসলে বলাটা ওইভাবে ভুল হবে, শিরিকের পর্যায়ে যাবে। যেটা আমরা বলার জন্য সজীব হয়তো বা বললো, ওটা ওই রকমভাবে আমরা বিশ্বাস করি না। বাট আল্লাহ তাআলা টাকাটাকে এমনভাবে সিস্টেম করে সৃষ্টি করে দিয়েছে বর্তমান সময়ে, যে আসলে এই মানে এই টাকাই মনে হবে আপনার কাছে সব। তো আমরা টাকা উপার্জন করব হালাল পথে, মিলিয়নস অফ ডলার, বিলিয়নস অফ ডলার। আমি যে বললাম যে আসলে মানি ইজ দ্য সেকেন্ড গড রাইট নাও, আসলে আমাদের অর্থনৈতিক সিস্টেমটা যেভাবে তারা ক্রিয়েট করছে, যে আর আমাদের এমনভাবে তারা ম্যানিপুলেশন করছে যে আমার কাছে মনেই হয় যে আসলে মানি ইজ দ্য সেকেন্ড গড। কারণ আপনি যে কোনো কিছু করতে যাবেন, আপনার টাকা পয়সা প্রয়োজন, এবং টাকার মান দিন দিন কমে যাচ্ছে, আপনি আরো উপার্জন করতে যাবেন। পুরো ফুল অর্থনৈতিক সিস্টেমটাই হচ্ছে এরকম, যাতে করে তারা আমাদেরকে ফিল করায় যে মানি ইজ দ্য সেকেন্ড গড। এটা তারা ওইভাবেই তৈরি করছে যাতে করে তোমার ফিল হয়, কিন্তু আমাদের এটা ভাবে নেওয়া যাবে না। কারণ আমরা এটাকে এভাবে নিতে হবে যে আল্লাহ তাআলা টাকাটাকে ওইভাবেই সৃষ্টি করছে, অনেক গুরুত্বপূর্ণ দিয়েছে বর্তমান সময়ে। দ্যাটস ইট। যদি তারা আমাদের অর্থনৈতিক সিস্টেমটা ডিফারেন্ট ভাবে ক্রিয়েট করতো, আমাদের মুসলিম উম্মাহ, তাহলে এটা কখনোই এরকমটা ফিল হতো না যে মানি ইজ দ্য সেকেন্ড গড। তখন ডিফারেন্ট ভাবে সবকিছুই মেকানিজম তৈরি হইতো। বাট যেহেতু জায়নিস্টরা, যাকে ওপেনলি বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, তারা যেহেতু এগুলো কন্ট্রোল করে, সো তারা আমাদের পারসেপশন থেকে শুরু করে, আমাদের থিঙ্কিং লেভেল থেকে শুরু করে সবকিছুই তারা নিজেরাই সেট করে যে আমরা কিভাবে একটা জিনিসকে দেখবো, আমরা টাকার প্রতি আমাদের পারসেপশনটা আসলে কেমন হবে। আমরা ভাবি যে আমাদের ফ্রি উইল আছে, মানে সবকিছু আমরা নিজেরাই করতেছি, বাট নিজেরা আমরা কোনো কিছু করতেছি না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে সবকিছুই তারা নিয়ন্ত্রণ করতেছে, আর আমরা জাস্ট তাদের সিস্টেমটাকে ফলো করতেছি। দ্যাটস ইট। ইয়েস, এই সিস্টেমকে বুঝতে হবে, এই গ্লোক ধাঁধা থেকে বুঝতে হবে, ম্যাট্রিক্স থেকে বের হইতে হবে। এটা জাস্ট একটা গ্লোক ধাঁধা এভাবে ঘুরতেছে। ওই গ্লোক ধাঁধা থেকে যে বের হয়েছে সে নিজেকে প্রমাণ করতে পারছে, আই এম দ্য বেস্ট, আই এম দ্য গ্রেটেস্ট। লাইক ক্রিস্টিয়ানো রোনালদো, লাইক মেসি, আপনি যার কথাই বলেন না কেন। ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলি, যদি সেদিন একটা ভিডিও দেখলাম, সায়েন্স উচ্চারণ করতে পারতেছে না, সিন্স বলতেছে। তো তো তার মতো সুপারস্টার আছে বর্তমান সময়ে কেউ নাই, ধারে কাছেও নাই, সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার। সো ওই যে এন্ড অফ দ্য ডে, আসলে এখন আমি যদি তোমাকে বলি সজীব, যে তুমি এখন ধরো অনার্স ধরো থার্ড ইয়ারে ধরো পড়তেছো, তোমার কাছে এইচএসসি কেমন ফ্যাক্টর লাগে, যে কীরকম? ইটস নট এ বিগ ডিল ফর মি রাইট নাও। আমি যখন পরীক্ষা দিছি,
জাস্ট পরীক্ষা দিছি আর আসছি, মানে খুবই ফ্রি মাইন্ডে পরীক্ষা দিছি, আমি কোনো প্রেশার নেই নাই। মানে আমি তখন সেই সময় থেকে বোঝা শুরু করে দিছি যে আসলে না, আমরা যেভাবে চিন্তা ভাবনা করি লাইফটা আসলে এরকমটা না। আমাদের কিভাবে চিন্তা ভাবনা করায়, মানে আমাদের সিস্টেম আমাদের কিভাবে চিন্তা ভাবনা করায়, বাট বাস্তবিক অর্থে রিয়েলিটিটা সম্পূর্ণটা ডিফারেন্ট। আমি অতটা গুরুত্ব সহকারে মানে নেই, বাট আমি কমপ্লিট করছি, বাট সিরিয়াসলি নিয়ে নেই যে আসলে এখান থেকে সবকিছু করতে হবে। আর এবং দিন শেষে ভাই আপনি যেখানেই যান না কেন, ওই ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেও মানুষ 20-30 হাজার টাকা জবই করে, তাই নাকি? দিন শেষে মানুষ জবই করে ভাই ওই ভার্সিটি থেকে পড়াশোনা করে। আর খুব কম মানুষ আছে যারা এখান থেকে ভালো কিছু করে, যেমন অন্টারপ্রেনারশিপের দিকে যায়, খুবই খুবই একদম মানুষ বিশ খুবই। ত্রিশ হাজার টাকা ভার্সিটিতে পড়ে ইনকাম করে, আর যদি বলি যে 20-30 লাখ টাকা দিনে ইনকাম করা সম্ভব, ক্যান ইউ বিলিভ দিস গাইস যারা এই ভিডিওটা দেখতেছেন? আচ্ছা, ওকে সজীব, আস্ক মি দিস কোশ্চেন সেম, হোয়াট আই আস্ক ইউ। আমি যে প্রশ্ন তোমাকে করলাম ওটা আমাকে করো, তা আমার কি ফিল হয়েছিল? ও আচ্ছা ব্রো, তোমার কি কি ফিল ছিল যখন তুমি ইন্টার পরীক্ষা দিছো? আসলে আমি একজন এইচএসসি ড্রপ আউট। আমি বোঝা শুরু করছি এটা আমি ক্লাস 8-এ, যখন আমি অ্যান্ড্রয়েডের ভিডিও দেখি তখন সেইগুলোকে বলে ম্যাট্রিক্সগুলো ধাঁধা, এগুলো থেকে বের হইতে হবে। তখন আমি বোঝা শুরু করে, এই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালোই ছিল। আমি ক্যাডেট স্কুলে পড়তাম, সেখানে আমি হাই স্কুলে ভর্তি হয়েছি। অ্যান্ড দেন এসএসসির পরে আমি ইন্টার শুরু করার পরেও আমি ইন্টারে কলেজে মাত্র একদিন গেছি। তারপরে মনে হয়েছে যে ডিগ্রি অর্জন করা মনে হয় লাগবে, কখনো মনে হয়েছে লাগবে না। দেন আমি ইন্টার করতে পারি নাই, মানে এইচএসসি দিতেই পারি নাই, মানে ভালো লাগে না। এক কথায় শেষ মনে হচ্ছে যে কার পিছনে ছুটতেছে, হুদাই জাস্ট মেক করে রাখছে সব কিছু, ওদেরই সব কিছু। দেন মনে হলো ডিপ্লোমাতে ভর্তি হয়ে থাকি। তো আসি কোনো খোঁজ খবর নাই আর কি। তো তাড়াতাড়ি আমরা কান্ট্রি শিফট করতেছি উইথিন 6 মান্থ। মি অ্যান্ড মাই ব্রো উই আর গোয়িং টু দুবাই ফর আওয়ার অ্যাচিভ বা আওয়ার গোলস। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সজীব বিলিয়নিয়ার হতে চাই, আর নেটওয়ার্থ $1.1 বিলিয়ন ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে। অ্যান্ড আমি হচ্ছে মিলিয়নিয়ার হতে চাই, প্লাস আমার ফেদার ওয়েট ডিভিশন অ্যান্ড লাইট ওয়েট ডিভিশনের 2টা বেল্ট আমি আমার কাঁধে নিতে চাই 2030 সাল থেকে 2035 সালের মধ্যে। অ্যান্ড 2050 সাল আসতে আসতে একজন মানুষ যদি চায় সে সব কিছু করতে পারবে আল্লাহর উপর ভরসা রেখে। 2050 সাল অবধি এভরিথিং ইজ পসিবল। জাস্ট আপনি 5 বছর একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন, ওটার উপরে বস হবেন, ব্রাদার 50 ইয়ার্স ফ্রিডম। আমাদের জীবনই মাত্র 60 থেকে 70 বছরের গড়ায়। তো আপনি আমার যদি এমন হইতো যে এইচএসসি সার্টিফিকেট আমি পরকালে যায় আমাকে ফেরেশতাদের সামনে দেখানো হবে, আমি করতাম, খুব ভালো করতাম। বাট এগুলো যেহেতু মিনিংলেস, সো মিনিংলেসই, এগুলো আসলে কোনো ভ্যালু নাই, বুঝতে পারছেন? সো এটাই তো, আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।